হ্যালো এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ফাইন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পাঞ্চুয়েশন খুব ইজিলি সলভ করতে হয় এবং অনেক স্টুডেন্টরা এই টপিককে খুবই সহজ ভেবে কোনো গ্রামাটিক্যাল রুলস ছাড়াই তারা আনসার করে আসে এবং এই টপিককে তারা খুবই কম নাম্বার পায়, যা তারা কখনোই পাবে না। এবং আমি আরেকটা জিনিস বলি, এটি শুধু লিখলেই পরীক্ষায় মার্ক পাওয়া যায় না। প্রতি ২টি জিনিস, যদি তোমার এই কোয়েশনে ৫ মার্ক থাকে, তাহলে তোমার এই পাঞ্চুয়েশনে তোমার টোটাল ১০টি জিনিস ভুল থাকবে এবং ১০টি জিনিস তোমাকে টিক করতে হবে। এর বেশি কোনো টিক করা জিনিস থাকবে না বা ভুল থাকবে না। এই ১০টি জিনিস টিক করার মাঝে প্রতি ২টি জিনিসে তুমি ১ করে পাবে, যদি প্রতি ২টি জিনিস তুমি টিক করো। সেখানে হতে পারে বড় বা ক্যাপিটাল লেটারে লিখা, আবার প্রশ্নবোধক চিহ্ন বা এই ধরনের চিহ্নগুলো ব্যবহার করে। তো আমাদেরকে সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে এটি লিখলেই পরীক্ষায় মার্ক পাওয়া যায়। এটি কিন্তু অন্যান্য গ্রামাটিক্যাল টপিকসের মতোই হিসেব করে। যদি পরীক্ষায় হয় তাহলে মার্ক, আবার যদি না হয় তাহলে কোনোই মার্ক দেওয়া হবে না। তো ফার্স্টলি, ফুল স্টপ। কোনো অর্থবোধক বাক্যের শেষেই ফুল স্টপ বসবে এবং তুমি তাহলে কিভাবে বুঝবে যে একটি অর্থবোধক বাক্য শেষ হয়েছে? আমরা জানি ইংরেজিতে সাধারণত কোনো লাইন শুরু হলে বা কোনো বাক্য শুরু হলে প্রথমত সাবজেক্ট দিয়ে শুরু হয়। তো তুমি যখন প্রথম লাইন পড়ার পর সামনের দিকে পড়তে পড়তে যখন অন্য একটি সাবজেক্ট পাবে, তাহলে বুঝতে পারবে সেখান থেকে নতুন একটি লাইন শুরু হয়েছে। সেক্ষেত্রে সেটির পূর্বেই বা সেটির আগেই তোমাকে একটি ফুল স্টপ দিয়ে দিতে হবে এবং অনেক ক্ষেত্রে অর্থ বুঝেই ফুল স্টপটা দেওয়া বোধগম্য বা সহজতর। এখন আমরা জানব কমা। অনেক জিনিস বোঝাতে কিন্তু আমরা কমা ইউজ বা কমা সিম্বলটি ইউজ করি। যেমন কেউ যদি বাজারে গিয়ে রাইস, ফ্রুট এই ধরনের জিনিস কেনে, সেগুলো তো আমরা জানি। তারপরে আরেকটি ডিফারেন্ট সেগুলো হচ্ছে said, told, replied। এইগুলোর পরে কিন্তু কমা বসবে। এখন আমরা জানব যে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা হচ্ছে এই ডট ডট দিয়ে উপরে আবার ডট ডট। সো ইনভার্টেড কমার এই দুটি মিলেই কিন্তু একটি। সো এটি যদি তুমি কোনো কোয়েশনে কারেকশন করো, সো সেটি তোমাকে একটি হিসেবেই ধরবে যে তুমি একটি জিনিসই কারেক্ট করেছ। তো এখানে ইনভার্টেড কমা যখন বসবে, তো কোনো ব্যক্তি বা কোনো সাবজেক্ট পরে সেইড দিয়ে থাকলে এরপর থেকে অথবা কোনো কিছু বললে, কেউ কোনো কিছু বললে বা কোনো কবি বলেছেন, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা প্রায় সময় জানি যে বলার ইংলিশ সেইড। তো সেইডের পরে যেটুকু একজন মানুষ বলবেন, এগুলোর ওপরে কিন্তু ইনভার্টেড কমা বসবে। যদি কোনো কবি বলেন, একটি প্রশ্ন করেন, তো সেই প্রশ্নবোধক চিহ্নটি কিন্তু শেষ ইনভার্টেড কমার সামনে বসবে, কেননা তিনি এই প্রশ্ন সহই বলেছেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনভার্টেড কমাটা প্রশ্নবোধক শেষের বাক্যের শেষে প্রশ্নবোধকের চিহ্নের পরেই ইনভার্টেড কমাটি বসবে। আমি আবারও বলছি, আমরা যদি কোনো বাক্যে said, told, replied এই ধরনের শব্দ পাই, তাহলে আমাদেরকে এই ধরনের শব্দের পরে কমা বসাতে হবে। এবং যদি আমরা কোনো বাক্যে ইনভার্টেড কমা ইউজ করি, ইনভার্টেড কমা সাধারণত ব্যবহৃত হয় কোনো ব্যক্তি যদি কোনো কিছু বলেন, তিনি যা বলবেন তার সম্পর্কে কিন্তু আমরা সেই যতটুকু বলবেন এতটুকু আমরা ইনভার্টেড কমা দেব। এবং এটাও আমাদেরকে জানতে হবে যে বলার ইংলিশ সেইড। সো সেইডের পরে
যদি কিছু লেখা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে, পরে ইনভার্টেড কমা দিয়ে শেষ পর্যন্ত। এখন যদি কোনো ব্যক্তি কোনো কিছু বলে, তাও আবার প্রশ্ন করে, তাহলে অবশ্যই প্রশ্নবোধক পরেই শেষে সেই শেষ ইনভার্টেড কমা দিতে হবে, যাতে যেটা থেকে আমরা বুঝতে পারি যে ওই ব্যক্তি যা বলেছেন তা প্রশ্ন সহই করেছেন। তারপরে হচ্ছে এক্সক্লামেশন, 4 নম্বর যেটা, সেটা বাক্যের শেষে ব্যবহৃত হয়। তো তো 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এক্সক্লামেশন। তো এটি হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। এটি ধরা খুবই সহজ। যখন আমরা একটি বাক্যের শেষে এম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার পাবো, আমাদেরকে অবশ্যই কিন্তু আশ্চর্যবোধক চিহ্নটি ব্যবহার করতে হবে। এবং কোনো ব্যক্তি যদি কিছু বলে আশ্চর্যভাবে, তাহলে অবশ্যই বলার পরে ইনভার্টেড কমা বসবে এবং শেষে আশ্চর্যবোধক চিহ্নের পরেই কিন্তু আমরা শেষ ইনভার্টেড কমাটি ব্যবহার করব। 5 নাম্বার, যেটি হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। প্রশ্নবোধক চিহ্নটি কখন বসবে? তো আমরা কিভাবে বুঝবো যে এটি একটি প্রশ্ন করেছে? যদি অর্থ না জানো, তাহলে আমাদেরকে দুটি ওয়ে ফলো করতে হবে। যদি বাক্যটি হোয়াট অথবা ডাব্লিউ ওয়ার্ড দিয়ে হয়, যেমন হোয়াট, ওয়্যার, হু, হাউ, ওয়াই, হোয়েন, তাহলে কিন্তু আমাদেরকে বাক্যের শেষে অবশ্যই আমাদেরকে ওয়ার্ড চিহ্নটি বসাতে হবে। আবার যদি একটি বাক্য এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি এই বক্সে যেগুলো শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে যদি কোনো একটি বাক্য শুরু হয়, তাহলে অবশ্যই বাক্যের শেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে হি, সি, রহিম, বাট বা কোনো সাবজেক্ট দিয়ে একটি বাক্য শুরু হয়, তাই অবশ্যই যখন একটি নতুন সাবজেক্ট পাবে, তার সামনে অবশ্যই তার সাবজেক্টটির পিছনে অবশ্যই ফুল স্টপ দিয়ে দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এই সাবজেক্ট দিয়ে একটি নতুন লাইন শুরু হচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট বা প্রিপোজিশন দিয়ে শুরু হলে অবশ্যই 2 বা 3 শব্দের পরে কমা বসবে। যদি সো, অ্যাজ এ রেজাল্ট এগুলো ডিরেক্ট থাকে, তাহলে কমা চিহ্ন এগুলোর পরেই বসবে। আবার যদি প্রিপোজিশন দিয়ে কোনো লাইন শুরু হয়, তাহলে কিন্তু আমাদেরকে প্রিপোজিশনের পরে 2 বা 3টি শব্দের পরে কমা চিহ্ন বসবে, যা অবশ্যই আমাদেরকে অর্থ বুঝে বসাতে হবে বা যেটি সুইটেবল আমাদের কাছে মনে হবে। তো এখানে আমি একটি এক্সাম্পল দিচ্ছি। রহিম সেড হাউ বিউটিফুল ইট ইজ। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে রহিম সেড, সো এখানে আরটি কিন্তু ছোট হাতে, তো আমাদেরকে এটি বড়, যেখানে এটি প্রথম শব্দ এই লাইনের, তো আমাদেরকে অবশ্যই এটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমরা লিখব রহিম সেইড, সেইডের পরে অবশ্যই আমাদেরকে কমা দিতে হবে এবং এখানে লিখছে যে হাউ বিউটিফুল ইট ইজ। তো এখানে এই লাইনটি কিন্তু একজন বলছে, সেক্ষেত্রে আমাদের সেইডের পরে কিন্তু ইনভার্টেড কমা ইউজ করতে হবে এবং হাউ বিউটিফুল ইট ইজ এই বাক্যের শেষে আমরা কিন্তু ইজ পেয়েছি, সেক্ষেত্রে আমরা বুঝি যে এটি একটি আশ্চর্যবোধক বাক্য, সেক্ষেত্রে আমাদেরকে আশ্চর্যবোধক দিতে হবে এবং এরপরেই কিন্তু এই ইনভার্টেড কমাটি আমাদেরকে ক্লোজ করতে হবে।